আসসালামু আলাইকুম। আজ 23 জুলাই 2025 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। শিক্ষা উপদেষ্টার ছেড়ে দে কেঁদে বাঁচি অবস্থা। সংস্কার নিয়ে বেকায়দায় বিএনপি। আগুনে দগ্ধ হয়ে শিক্ষিকা নিহত হওয়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক। এবার বিস্তারিত। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের কাজে কোনো ব্যত্যয় হয়নি বলে দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তিনি বলেন, নিজ থেকে পদত্যাগ করার কোনো ইচ্ছা নেই, তবে প্রধান উপদেষ্টা বললে চলে যাব। বুধবার 23 জুলাই দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এক সাংবাদিক জানতে চান, মঙ্গলবার 22 জুলাই শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেছিলেন। এরপর শিক্ষা সচিবকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এখন শিক্ষা উপদেষ্টা কি করবেন? জবাবে সিআর আবরার বলেন, সেটা সরকার বিবেচনা করবে। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা হয়নি। আমি সেটাই বোঝাতে চেষ্টা করেছি। ব্যবস্থায় নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে সেটা শিক্ষা সচিবকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। তাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারবো না। আপনি কি পদত্যাগ করবেন? এক সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, আপনি আমাকে জেরা করতে পারেন না। আমার পদত্যাগ চাওয়া হয়েছে, সেখানে আমার নিজ থেকে এটি করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। ঘটনার পরম্পরা আমি আপনাদের জানালাম, আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি বেঠিক। এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে বিলম্ব হওয়ার ব্যাখ্যাও দিয়েছেন শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, আমরা মাইলস্টোন কলেজ পরিদর্শন শেষে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে যাই। সেখান থেকে আমরা বার্ন ইউনিটে যাই। সেখানে দেখলাম যতটুকু সম্ভব তারা সিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছেন। রাত 10টা পর্যন্ত সেখানেই ছিলাম। সিআর আবরার বলেন, যখন ঘরে ফিরছি তখন এই পরীক্ষার বিষয়টি সামনে এলো। কেউ কেউ চাচ্ছিলেন পরীক্ষা হোক, আবার কেউ কেউ চাচ্ছিলেন পরীক্ষা পেছানো হোক। সেই প্রক্রিয়ায় প্রসেসের মাধ্যমে আমাদের কয়েকজন উপদেষ্টার সঙ্গেও কথা হয়। এটা একটা সিদ্ধান্ত যেটা হুট করে নেওয়া যায় না। হুট করে নেওয়ার এখতিয়ারও কারো নেই এককভাবে। তিনি বলেন, যেটা করার জন্য একটা রোল ডাউন করতে হয়, আবার পরীক্ষা না হলে রোল ব্যাক করার একটা বিষয় রয়েছে। প্রশ্নপত্র চলে গিয়ে থাকলে এক বিষয় হবে, লোকাল প্রশাসনকে জানাতে হবে। এই বিষয়গুলো নিশ্চিত করেই নির্দিষ্ট সময়ে সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে এই বিষয় জানিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা উপদেষ্টা আরও বলেন, অনেকের মধ্যেই হয়তো একটা ধারণা রয়েছে অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া যেতে পারত। এই ধারণাটা একেবারেই সঠিক নয়। প্রসেস ফলো করেই পরীক্ষা পেছানো হয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতরেও আরেকটা সরকার আছে। বুধবার 23 জুলাই বেলা 11:30টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এক গোল টেবিল বৈঠকে তিনি একথা বলেন। জুলাই গণ অভ্যুত্থান, 1 বছরের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ শীর্ষক এই গোল টেবিলের আয়োজন করেছে প্রথম আলো। গোল টেবিল বৈঠকের শুরুতে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক জানানো হয়। এ সময় সবাই 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। বৈঠকে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এখন সরকারের নিরপেক্ষতার প্রশ্নটা বিশেষ করে দলীয় নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ণ হয়েছে। কারণ এখন মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিকভাবে, আসলে তার ভেতরেও আরেকটা সরকার আছে। এটা এখন আর গোপন কোনো বিষয় নয়, এটা সবার কাছেই প্রকাশ্য। এখন সরকারের নিরপেক্ষতা পুনর্প্রমাণ করা কাদম্বরীকেই করিতে হইবে। তিনি বলেন, বৈষম্য বিরোধী চেতনায় আমরা নতুন সরকার আনলাম, কিন্তু বৈষম্য বিরোধী চেতনাকে তারা অর্থনৈতিক ব্যবস্থাপনায় ও সংস্কার প্রক্রিয়ায় প্রতিফলন করতে পারল না। সরকারের কোনো নৈতিক অবস্থান পরিষ্কার করা নেই। সার্বজনীন মানবাধিকারের ভিত্তিতে অর্থনৈতিক বিকাশকে চিন্তা করছে এবং দুর্বল জনগোষ্ঠীর পক্ষে দাঁড়াবে। সেই দুর্বল জনগোষ্ঠীকে চিহ্নিত করে তার পক্ষে দাঁড়ানোর জন্য পদক্ষেপের ভেতরে গেল না এখন পর্যন্ত। সেহেতু সংস্কারের যেটুকু সম্ভাবনা ছিল, সেই সংস্কারের সেই সম্ভাবনাটুকু গরিব মানুষ তো পরের কথা, এমনকি উৎপাদনশীল উদ্যোক্তা শ্রেণীও তার ভেতর এলো না। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।
তিনি ঘটনায় বীরত্বপূর্ণ লড়াইয়ের জন্য শিক্ষক মাহরিনের আত্মত্যাগের প্রশংসা করেন। বুধবার 23 জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে আনোয়ার ইব্রাহিম লিখেছেন, ঢাকার একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে বাংলাদেশের মানুষের জন্য আমার হৃদয় ভেঙে গেছে। বহু প্রাণহানি ঘটেছে, যাদের অধিকাংশই শিশু। আহত হয়েছেন আরও শতাধিক। এই মর্মান্তিক ঘটনার শিকারদের মধ্যে ছিলেন মাহরিন চৌধুরী, একজন শিক্ষক যিনি সাহসিকতার সঙ্গে তার শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিয়ে যান এবং এরপর ধোঁয়া ও আগুনের মধ্যে আরও শিক্ষার্থীকে বাঁচাতে ফিরে যান। তার এই অসীম সাহস ও আত্মত্যাগ কখনো ভোলার নয়। এই শোকের সময়ে মালয়েশিয়া বাংলাদেশের ভাই বোনদের পাশে রয়েছে উল্লেখ করে তিনি লিখেছেন, আমি অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখে জানাবো যে আমরা প্রত্যেকটি প্রাণহানিতে শোকাহত এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। সোমবার 21 জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এ পর্যন্ত 32 জনের মৃত্যু হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR মঙ্গলবার 22 জুলাই দুপুর 2টার পর জানায় দুপুর 12টা পর্যন্ত তারা 31 জনের মৃত্যু ও 165 জন আহত হওয়ার তথ্য পেয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার পরপরই সেনাবাহিনী কোনো পূর্ব নির্দেশনার অপেক্ষা না করেই সর্বোচ্চ আন্তরিকতা ও দ্রুততার সঙ্গে উদ্ধার তৎপরতা শুরু করে, এমনটাই জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ্দৌলা চৌধুরী। বুধবার দুপুরে গণমাধ্যমে তিনি বলেন, আমরা সবসময়ই আমাদের দায়িত্ব পালনে অগ্রণী। এই ঘটনাতেও ব্যতিক্রম হয়নি। আমাদের সন্তানদের বিষয়ে কোনো তথ্য আড়াল করার কোনো অভিপ্রায় বা প্রয়াস সেনাবাহিনীর নেই। আমি নিজে ও ISPR এর টিম সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। তিনি আরও জানান, তদন্তে স্বচ্ছতা বজায় রাখতে গণমাধ্যমের যে কোনো প্রতিনিধির জন্য দরজা খোলা। চাইলেই সাংবাদিকরা সংশ্লিষ্ট যে কোনো স্থান পরিদর্শন করতে পারেন। সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারেন। আমরা সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত। ঘটনা কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ISPR পরিচালক। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে সম্প্রতি মৃত্যুর সংখ্যা নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। অনেকেই যাচাই না করে এসব গুজবে বিশ্বাস করছেন। সংস্কারের নামে বিভিন্ন নতুন প্রস্তাব সামনে এনে বিএনপিকে বেকায়দায় ফেলতে চাচ্ছে অন্তর্বর্তী সরকার, এমনটা মনে করছে দলটি। তারা বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন এমন সব সংস্কার প্রস্তাব আনছে যা বাস্তবায়নযোগ্য নয়, যার কারণে এই বিষয়টা প্রলম্বিত হচ্ছে। গত সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা ও সিদ্ধান্ত হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে বিএনপি নেতাদের অভিমত, গণতন্ত্রের ইতিহাসে দেশে দেশে যেগুলোর স্বাভাবিক প্র্যাকটিস আছে সেগুলো কমিশন উপেক্ষা করতে চাচ্ছে। যুক্তরাজ্য, ভারত সহ অনেক দেশে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হওয়ার নজির রয়েছে। বাংলাদেশেও দলের প্রধানই সারা জীবন প্রধানমন্ত্রী হয়ে আসছেন। সুতরাং দলীয় প্রধানের প্রধানমন্ত্রী না হতে পারার প্রস্তাব বিএনপি মানবে না। বৈঠকে গত সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়। এ বিষয়ে সভায় শোক প্রস্তাব গৃহীত হয়। সভায় নিহত ছাত্রছাত্রী ও পাইলটের বিদেহী আত্মার মাগফিরাত, আহতদের আশু সুস্থতা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়। বৈঠকে দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হতে পারা না পারা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি নেতারা মনে করছেন, রাজনীতিতে ক্রিয়াশীল অন্য দলগুলো অনেক বড় দল নয়। নির্বাচন হলে তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। সেক্ষেত্রে ঐকমত্য কমিশনের সব প্রস্তাব মেনে নিলেও তাদের কোনো সমস্যা নেই। কিন্তু বিএনপির পক্ষে এই সিদ্ধান্ত, অর্থাৎ দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হতে না পারা, মেনে নেওয়া কঠিন। এর পক্ষে যুক্তি তুলে ধরে কমিটির একজন সদস্য বলেন, তাছাড়া নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের সংসদীয় কমিটি ঠিক করে থাকে কে প্রধানমন্ত্রী হবেন। এখানে কোনো আইনি বাধ্যবাধকতা থাকা উচিত নয়। সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের সংসদীয় কমিটি যদি মনে করে তারা দলীয় প্রধানকেই প্রধানমন্ত্রী নির্বাচন করবে, তাহলে গণতান্ত্রিক এই প্রক্রিয়ার সুযোগ বন্ধ করা ঠিক হবে না। বিএনপির স্থায়ী কমিটির দুজন সদস্য বলেন, বর্তমানে অযৌক্তিক অনেক সংস্কার প্রস্তাব আনা হচ্ছে যার উদ্দেশ্য বিএনপিকে বেঁধে ফেলা। কারণ বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। সম্প্রতি বিভিন্ন সংগঠনের জরিপেও সেই তথ্য উঠে এসেছে। সুতরাং কোনো অযৌক্তিক সংস্কার প্রস্তাব বিএনপি মানবে না।
তাদের যুক্তি, বিশ্বের গণতন্ত্রের সূতিকাগার হিসেবে পরিচিত যুক্তরাজ্যে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হয়ে থাকেন। এছাড়া পণ্ডিত জওহরলাল নেহেরু এবং লাল বাহাদুর শাস্ত্রী ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রধান হিসেবে দেশটির প্রধানমন্ত্রী হন। আমাদের দেশেও দলীয় প্রধানরাই সারা জীবন প্রধানমন্ত্রী হয়ে আসছেন। তাছাড়া বাংলাদেশে দলীয় প্রধানের পরিচয়ই মূলত সেই দলের প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে বিজয়ের ক্ষেত্রেও দলীয় প্রধানের পরিচয়ই মুখ্য ভূমিকা রাখে। স্থায়ী কমিটির গত বৈঠকের মতো এই বৈঠকেও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য কেমন হওয়া উচিত তা নিয়েও আলোচনা হয়েছে। দলটি তাদের মধ্যে ক্ষমতার কিছু ভারসাম্য আনতে রাজি আছে, তবে এমন ভারসাম্য চায় না যেখানে সরকার প্রধান তথা প্রধানমন্ত্রীর হাতে পর্যাপ্ত ক্ষমতা থাকবে না। স্থায়ী কমিটি মনে করে সার্বিক বিবেচনায় সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্র পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর হাতে পর্যাপ্ত ক্ষমতা থাকা প্রয়োজন। বিএনপি নেতারা অভিমত দেন রাষ্ট্রপতির কিছু ক্ষমতা অর্থাৎ স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটি বিষয়ে ক্ষমতা বাড়ানো যেতে পারে। তবে রাষ্ট্রপতিকে যদি ব্যাপকভাবে ক্ষমতায়িত করা হয় তাহলে সংসদীয় গণতন্ত্র তো তেমন অর্থবহ থাকবে না। সেক্ষেত্রে সংসদেরই বা কি দরকার? প্রধানমন্ত্রীর হাতে যথেষ্ট ক্ষমতা না থাকলে সংসদীয় গণতন্ত্র অকার্যকর হয়ে পড়বে। তবে এই আলোচনায় এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এটা নিয়ে ভবিষ্যতে আরও আলোচনা হবে। সভায় স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজউদ্দিন আহমদ ও অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। আমি মাহিরিনকে জিজ্ঞেস করেছিলাম, তুমি তোমার নিজের 2 সন্তানের কথা একবারও ভাবলে না? সে বলেছিল, ওরাও তো আমার সন্তান, ওদের একা রেখে আমি কি করে চলে আসি? অনেক মায়ের সন্তানকে বাঁচিয়ে চলে গেলেন মাহরিন। ঘরে রইল তার মাহারা 2 সন্তান। নিহত শিক্ষিকা মাহরিন চৌধুরীর স্বামী মনসুর হেলাল এক বুক কষ্ট নিয়ে এ কথাগুলোই বলছিলেন। ভাই মুনাফ চৌধুরী জানান, ওখানে যারা ছিলেন তারা আমাদের বলেছেন মাহরিন ইচ্ছা করলে বের হতে পারতেন, কিন্তু হননি। উনি বাচ্চাদের আগে বের করার চেষ্টা করেন। ঘড়ির কাঁটায় যখন সোমবার দুপুর 1:15 রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিকট শব্দ করে আছড়ে পড়ে বিমান বাহিনীর যুদ্ধবিমানটি। মুহূর্তেই প্রতিষ্ঠানটির হায়দার আলী ভবন দাউ দাউ করে জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় শ্রেণীকক্ষে থাকা ছোট ছোট শিশুদের। তাদের বেশিরভাগই ছিল 3য় ও 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী এত ক্ষিপ্র গতিতে বিমানটি আছড়ে পড়ে যে আশপাশের এলাকাও কেঁপে ওঠে। সোমবার দুপুরের এই বিভীষিকায় মুহূর্তেই প্রাণ হারায় অনেক শিশু। তাদের সঙ্গে মারা যান তাদেরই প্রিয় শিক্ষিকা মাহরিন চৌধুরী, যিনি মাইলস্টোনের ওই শাখার সমন্বয়ক ছিলেন। সেখানে থাকা এবং পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া ব্যক্তিরা বলেন, শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে মাহরিন নিজে বের হতে দেরি করেন। ভাই মুনাফ জানান, তার বোনের মনের জোর ছিল অনেক। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, দুর্ঘটনার কিছুক্ষণ পর ঠিক কে যেন ফোনে কল করেছিল, বলতে পারবো না। ফোনে আমাদের পরিবারের একজনকে বলল ওনার অবস্থা গুরুতর, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সেখানে যেতে বললেন। কল পাওয়ার পরই আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করে সবাইকে নিয়ে হাসপাতালে যান মুনাফ। তিনি বলেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তারা যাওয়ার পরও জীবিত ছিলেন তার বোন, কথাও বলছিলেন, তবে তার অবস্থা খুবই খারাপ ছিল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মুনাফ বলেছিলেন, আগে বের হওয়ার সুযোগ থাকলেও মাহরিন বের হননি। এখানে যারা ছিলেন তারা আমাদের বলেছেন, তিনি তো আসলে আগে বের হতে পারতেন, তিনি আগে বের হননি। তার শিক্ষার্থী যারা ছিল তিনি তাদের আগে বের করার জন্য চেষ্টা করেছেন। তিনি বলেন, এতে যেটা হয়েছে, তিনি এত বেশি ধোঁয়া আর আগুনে আচ্ছন্ন হয়ে গিয়েছিলেন যে তার শ্বাসনালী পুরোপুরি পুড়ে গিয়েছিল। পরে আইসিইউতে নেওয়ার পর নিশ্চিত হতে পারি যে তার শ্বাসনালী পুড়ে গেছে। দগ্ধ হওয়ার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার শরীরের শতভাগই দগ্ধ হয়েছিল। আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি। সোমবার রাত 10:10 আইসিইউতেই মৃত্যুকে বরণ করে নেন মাহরিন। পরদিন মঙ্গলবার বিকাল 3:25 গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়িতে তার লাশ নিয়ে যান স্বজনরা। বিকাল 3:30টায় বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে শোকার্ত মানুষ তাকে শেষ বিদায় জানান। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তার লাশ দাফন করা হয়। এর আগে ঢাকা থেকে লাশ গ্রামের বাড়িতে আসার পর তাকে এক নজর দেখতে লোকজন ভিড় করেন। এদিকে জানাজা শুরু হওয়ার আগে তার স্বামী উপস্থিত শোকার্ত মানুষের উদ্দেশ্যে জানান, তার স্ত্রী গ্রামে শিক্ষা বিস্তারে কাজ করছিলেন এবং বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হয়েছিলেন। তার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, আমার স্ত্রী আপনাদের অনেক ভালোবাসত, আজ আপনাদের এই উপস্থিতি তার প্রমাণ।
এই কঠিন সময়ে আমার পরিবারের পাশে যারা আছেন তাদের সবার কাছে আমি ও আমার পরিবার কৃতজ্ঞ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাইদ ইমরুল মোজাক্কিন বলেন, মাহরিন চৌধুরী একজন আলোকিত মানুষ ছিলেন, কারো প্রতি কখনো অন্যায় করেননি এবং অন্যায় কাজে জড়াননি। গ্রামের শিক্ষা বিস্তারে তিনি কাজ করছিলেন। সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহরিন চৌধুরী। তিনি বগুলাগাড়ি চৌধুরী পরিবারের সন্তান এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। কাউকে কখনো জোর করবেন না। এই ধরুন আমরা যখন বাজারে যাই, আমাদের কাছে কোনো কিছু বিক্রি করার জন্যে বিক্রেতারা কিন্তু অনেক জোর জবরদস্তি করে। ব্যক্তিগত জীবনে আপনি কাউকে অনুরোধ করতে পারেন, তাকে বোঝাতে পারেন, কিন্তু জোর জবরদস্তির পর্যায়ে যাবেন না। একটা কাজের ক্ষেত্রে আপনি কারো সহায়তা চাইতে গিয়ে জোর করবেন না। কাউকে সুপথে ফেরাতে গিয়ে জোর করবেন না, কারণ জোর করলে হিতে বিপরীত হয়। বরং আপনি বোঝার জন্য সময় দিন, সেই ব্যক্তি যেন উপলব্ধি করেই সঠিক পথে ফিরে আসে বা আপনার পাশে দাঁড়ায় বা আপনাকে অনুভব করে, সেই সুযোগটি দেওয়া উচিত। সেই জন্যে জীবন থেকে জোরাজোরি, জোর জবরদস্তি এই শব্দগুলো আজ থেকে ফেলে দিন। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়েছে দেশটির পরমাণু শক্তি বিষয়ে। তেহরানের পরমাণু উপদেষ্টা আলী লারিজানি রোববার ক্রেমলিনে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে খামেনির পক্ষ থেকে বার্তাটি হস্তান্তর করেন। বৈঠকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং ইরানের পরমাণু কর্মসূচির বর্তমান পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, বৈঠকে ইরান স্পষ্টভাবে তাদের বিশ্লেষণ তুলে ধরে যে পশ্চিমা চাপে তারা নিজেদের পরমাণু কর্মসূচি থেকে পিছপা হবে না। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নির্ধারণে রাজনৈতিক সমাধান খুঁজতে চায় মস্কো। এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে আরও অনড় অবস্থানে যায় ইরান। পরদিন মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জোরালো ভাষায় বলেন, ইরান কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম থেকে সরে আসবে না। এটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের অর্জন এবং জাতীয় গর্বের উৎস। তিনি আরও বলেন, ভবিষ্যতের যে কোনো চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত থাকতে হবে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন মার্কিন হামলায় ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস হয়ে গেছে, তবে আব্বাস আরাগচি এই দাবির আংশিক সত্যতা স্বীকার করে বলেন, হামলায় আমাদের কিছু পরমাণু কেন্দ্র গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে আপাতত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখা হয়েছে, তবে ইরান হাল ছাড়বে না। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।